প্রশাসনের আশ্বাস এবং অপারেশন ডেভিল হান্টকে পর্যবেক্ষণের ঘোষণা নিয়ে গাজীপুরে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে ধৈর্যের বাঁধ ভাঙলে আবারও 5ই আগস্টের মতো বিপ্লব সংঘটিত হবে বলে জানান সংগঠনটির নেতারা। গতরাতে গাজীপুরের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। হামলার ঘটনায় এখন পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে গাজীপুর সদর থানার ওসিকে। প্রতিনিধি চঞ্চল খান ও আব্দুল হামিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ছাত্র জনতার উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয় বিক্ষোভ ও সমাবেশ। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, হামলার শিকার ছাত্র জনতার সাহায্যে প্রশাসনের কেউ এগিয়ে আসেনি। ফেসিবাদের দোসর পুলিশ সদস্যদের বহিষ্কারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ভাইদেরকে ওনারা ডাকাত বলে বাড়ির ভিতরে আটকে অনেক মারধর করছে। তো আমরা এই দেশ থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী দূর করতে চাই। যারা এই কাজটা করছে, তাদেরকে অতীব দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার দাবি চাইতেছি। এ সময় ছাত্র নেতাদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সার্জিস বলেন, বাংলাদেশের কোথাও কোনো সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ আবারও নতুন করে জেগে উঠবে। আমরা প্রয়োজনে যেমন গাজীপুরে আসতে পারি, আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। শিক্ষার্থীদের হামলার ঘটনায় 16 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাৎক্ষণিক সাড়া না দেয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। প্রশাসনের আশ্বাস ও অপারেশন ডেভিল হান্টকে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সে ব্যবস্থা করা হবে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবরও নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি তো ডাক্তার সাহেবদের সাথে কথা বললাম এবং সব পেশেন্ট দেখা হলো। তো একজন পেশেন্টের অবস্থা যে আইসিইউতে আছে তারটা হয়তো 24 ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। ডাক্তার সাহেবরা যেটা বললো 24 ঘন্টা আগে এটা বোঝা যায় না। তো তারা সবাই ভাবতেছে যে 24 ঘন্টা পরে আল্লাহ দিলে নর্মাল হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 24-এর গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত। জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি 24-এর অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে সমালোচনা করবে বিএনপি, কিন্তু কার্যক্রম হবে সহযোগিতামূলক। তাই এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, বিশ্বের ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এতে ভারতের মিডিয়াও জড়িত। ষড়যন্ত্রকারীরা অপপ্রচার করে ডক্টর ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণ করতে $1 মিলিয়ন খরচ করছে বলেও অভিযোগ করেন শফিকুল আলম। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা $মিলিয়নস খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো, বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। আওয়ামী লীগ যাতে মাথাচাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রেস সচিব। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কারো উস্কানিতে পা না দিতে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা এবং পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কক্সবাজারে দীর্ঘ 15 বছর পর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই আহ্বান জানান। জামায়াত আমির বলেন, যতদিন পর্যন্ত একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং সাম্যের বাংলাদেশ গড়ে না উঠবে ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে। প্রতিনিধি গোলাম আরিফ লিটনের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দীর্ঘ প্রায় 15 বছর পর কক্সবাজার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন ঘিরে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজিয়ে তোলেন পুরো কক্সবাজার শহর। সকাল 11টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে, শহীদের আত্মা কষ্ট পাবে। আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, যতদিন পর্যন্ত একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ে না উঠবে ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে। বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে। আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে। তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি। তারা এই বিপ্লবের 2 প্রতীকের নাম ধরে স্লোগান দেয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দেশে কোনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু থাকবে না। বাংলাদেশে জন্ম নেয়া সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। এর আগে সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ দলের শীর্ষ নেতারা। ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, অ্যাক্টিভ, ওয়েলফেয়ার, ইসলামিক স্টেট কায়েম হলেই মানবতার মুক্তি হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে সবাই উস্কানিমূলক বক্তব্য রাখছেন। এই উস্কানির কারণেই ছাত্র জনতা ধানমন্ডির বাড়িসহ দেশের 35টি জেলায় হামলা ভাঙচুর করেছে। দুপুরে নেত্রকোনা জেলা জামায়াত ইসলামের আয়োজনে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নেতাকর্মী সহ ছাত্র জনতাকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় শান্ত থাকারও আহ্বান জানান তিনি। কি বলেন, ঠিক কিনা? সাধারণ মানুষের বাড়ি ঘরে কোন স্থাপনার উপরে আঘাত করা, রাজনীতি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। যা কিছু ঘটেছে, দল মতে উঠে বিক্ষুব্ধ ছাত্র সমাজ হয়তো গণবিস্ফোরণের এই ক্ষোভের জায়গা থেকে তাদের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা বলবো, আপনারা শান্ত হন। দেশের
জনগণের জান মালের নিরাপত্তা এগুলো দেওয়ার দায়িত্ব নাগরিক হিসেবে আমাদের সবার। ফেব্রুয়ারির 11 তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর আওতায় 10 দিনে দেশের 64 জেলায় এই জনসভা করবে দলটি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, তবে এই সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরই ভাবতে হবে। আমাদের ইতিহাস, সংস্কৃতি, আবহমান বাংলার যা কিছু আছে সেইটার চর্চা, অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপকে মেনে নেব না। বিচার বিভাগ সহ 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিকেল 5:30টায় এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 6টি কমিশন হল সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় 6টি সংস্কার কমিশন। গত বছরের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করে দেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিং এর কারণে মামলা দেবে পুলিশ। আগামী 21শে ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের যান চলাচল সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত হাসিফ হাসান খান। তিনি বলেন, 100 কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে ভিডিও মামলা দেয়া হবে। মামলার তথ্যের উপর ভিত্তি করে একই গাড়ি 3 বারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হবে। তাদের যেটুকু বিষয় আছে আমাদের সাথে, যে একটা ক্যাবেল লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, যাতে আমরা 20 তারিখের পর থেকে এই ভিডিও কেসটা করব। এইটাই হলো আজকে সাংবাদিক কনফারেন্সের মূল বিষয়, এবং এই ঘোষণাটা আমরা অন বিহাফ অফ ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি তাদের পক্ষে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় এই পরীক্ষা শুরু হয়ে চলে 12:30 পর্যন্ত। এবার একটি আসনের বিপরীতে 39 জন পরীক্ষার্থী অংশ নেন। মোট 41,000 ভর্তিচ্ছু পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষে সন্তুষ্টি প্রকাশ করেন ভর্তিচ্ছুরা। আবু সাইদ রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা সকাল বেলা 11টা থেকে চলে 12:30 পর্যন্ত। 1.5 ঘন্টা এ পরীক্ষায় অংশ নেয় ব্যবসায় শিক্ষা ইউনিটে 1050 আসনে ভর্তি হতে 40,973 জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে 39 জন শিক্ষার্থী পরীক্ষা যুদ্ধে অংশ নিয়েছেন। যেমন আশা করছিলাম কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো হয়েছে এবং পরীক্ষা ভালো হয়েছে। কোশ্চেনটা দেখে লাগছে যে আগের কোশ্চেনের থেকে অনেকটা ইজি আসছে। আমার আত্মবিশ্বাস আছে যে আমি চান্স পাবো। আসলে 4 মাস ধরে অনেক পড়ালেখার পরে পরীক্ষা দেওয়ার সুযোগটা আসলো। এইবারে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের কোশ্চেনটা একটু সহজ হয়েছে। পরীক্ষা ভালোই দিয়েছি, দেখা যাক কি হয়। আগামী 15 ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1896টি আসনের বিপরীতে 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছেন এই ইউনিটে। প্রতিটি আসনের বিপরীতে এবার লড়বে 77 জন করে শিক্ষার্থী। সে এখানে চান্স পাবে আশা রাখি আর কি। এরকম যথেষ্ট স্টাডি করছে, পাওয়া উচিত। ইনশাল্লাহ পারবে, যতটুকু চেষ্টা করছে অতটুকু পারার, দেখে কি হয়। যে যেরকম পরীক্ষা দিছে ওই রকম ভিত্তি করে রেজাল্ট আসবে। সন্তানরা আগে থেকে অনেক ভালো পরীক্ষা দিয়ে দিতে আছে এবং ভালো পরীক্ষা রেজাল্ট ভালো করবে। এবার সংকট তো থাকে, আসবে আবার যাবে, সংকটের জন্য তো আর কোনো কিছু থেমে থাকবে না। এর আগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে, চারুকলা ইউনিট, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন IBA ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব ধরনের প্রযুক্তি নির্ভর ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। এবারে থাকছে মাই টিভি বিশেষ। ফেব্রুয়ারিতেই চালু করা হবে যমুনা রেল সেতু। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে 120 কিলোমিটার বেগে পরীক্ষামূলক ট্রেনগুলো চলাচল করছে সেতু দিয়ে।
সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় কিংবা শেষ সপ্তাহে সেতুটির উদ্বোধন করা হবে বলে জানালেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। তিনি জানান মার্চ মাসে প্রকল্পটির সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন জাইকার প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। উদ্বোধনের অপেক্ষায় যমুনা রেল সেতু। দেশের সবচেয়ে বড় এই রেল সেতু দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলক ট্রেন চলাচল। কোনো প্রকার ত্রুটি ছাড়াই 120 কিলোমিটার বেগে পরীক্ষামূলক ট্রেনগুলো চলাচল করছে সেতু দিয়ে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসেই রেল সেতুটির উদ্বোধন করা হবে বলে জানালেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। আগামী মাসে ফেব্রুয়ারি মাসেই তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহের দিকে আমরা আশা করছি যে এটি আমরা উদ্বোধন করতে পারবো, কারণ এখানে এটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিছু ট্রায়াল রান বলে আপনারা জানেন যে এটা পরীক্ষামূলক পরিচালনা করা হচ্ছে। ইঞ্জিন যাচ্ছে এবং স্পিড যেটা 120 কিলোমিটার স্পিডে পার হয়ে যাবে, সেটি আমাদের অনেক সময় সাশ্রয় হবে আসলে। কাজে এইটি অলরেডি ট্রায়াল চলছে। তিনি জানান মার্চ মাসে জাইকার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মধ্য দিয়েই প্রকল্পটির সমাপনী ঘোষণা করা হবে। একটি জাইকার অর্থায়ন হয়েছে আপনারা জানেন। জাইকার প্রেসিডেন্ট মার্চ মাসের 16 থেকে 19 তারিখ পর্যন্ত বাংলাদেশে সফর করবেন এবং উনি জাইকা থেকে অফিসিয়ালি আমাদের কাছে চিঠি লেখা হয়েছে যে জাইকার প্রেসিডেন্ট আসবার পরে কোনো একটা প্রজেক্ট ক্লোজারের সময় একটা বড় বিফিটিং একটা সমাপনী অনুষ্ঠান করা হয়, এইটি 18 তারিখে নির্ধারণ করার জন্য অনুরোধ করেছে এবং যেখানে জাইকার প্রেসিডেন্ট থাকবেন এবং জাইকার প্রেসিডেন্ট আশা করছেন যে ওখানে আমাদের মাননীয় উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয় উনি সেখানে উপস্থিত থাকবেন এবং উনি প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন। 2021 সালের 21 মার্চ সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। যমুনা নদীর উপর নির্মিত 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 16,781 কোটি টাকা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 2015 সালে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ি থানায় বাস পোড়ানোর অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা 8 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে গত বছরের 30 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন। রায়ে মামলাগুলো বাতিল করা হয়। 2017 সালে পৃথকভাবে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। তখন হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের অক্টোবরে রুল মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট।